শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো। গত ক্লাসে আমি বম দ্বিতীয় পত্রের কৃষ্ণার চ্যাপ্টারটা শেষ করেছিলাম। যেহেতু তোমাদের প্রি টেস্টের নতুন সিলেবাস তোমরা পেয়ে গেছো, তাই আমি নতুন চ্যাপ্টারগুলো শুরু করছি। তো আজকের আমি রুটিন অনুযায়ী বম ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 যেটা মানে অধ্যায় 9-এর ব্যবসায়ের সহায়ক সেবা, এই অধ্যায়টা আজকের আমি শুরু করব। তো তোমরা অবশ্যই সাথে বই নিয়ে বসবে, কারণ হচ্ছে যেহেতু টেক্সট বইটা নতুন চ্যাপ্টার, টেক্সট বই থেকে একটু পড়তে হবে, না পড়ে শুধু কোশ্চেন আলোচনা করলে কিছুই বুঝবে না। ঠিক আছে, তাহলে আমি আমার লেকচারে চলে যাচ্ছি। আমি আজকে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এগুলো তোমাদেরকে আজকে দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে চ্যাপ্টার শেষ হলে তোমরা এগুলোর অ্যান্সার নিজেরাই লিখতে পারবে। আচ্ছা, আমি চ্যাপ্টারটা শুরু করছি। কোশ্চেনগুলো তোমরা লিখে নিও তোমাদের খাতায়, কোশ্চেনগুলো থাকুক। আচ্ছা, ব্যবসায়ের সহায়ক সেবার ধারণা। ব্যবসায়ের সহায়ক সেবাটা আসলে কি? ব্যবসায়ের সহায়ক সেবার বিষয়টা হচ্ছে যে একটা ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সাহায্যের প্রয়োজন পড়ে বা সেবার প্রয়োজন পড়ে তাকেই ব্যবসায়ের সহায়ক সেবা বলে। মানে ব্যবসায়ের সাথে তো ঝুঁকি জড়িত, সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যবসায় গঠন করে সেটা পরিচালনা করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে এবং নিয়ম নীতি থাকে, বাধ্যবাধকতা থাকে। তাই ব্যবসায় নামতে হলে বা সফলতা পেতে হলে বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার দরকার হয়। তাহলে এই যে সরকারি বেসরকারি সহযোগিতাগুলো দরকার হচ্ছে, সেটাই হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবা। একটা ব্যবসায় গঠন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবার প্রয়োজন পড়ে তাকেই ব্যবসায় সহায়ক সেবা বলা হয়। ব্যবসায়ের সাথে ঝুঁকি জড়িত, তদুপরি ব্যবসায় শিখতে হয়, বুঝতে হয়। এখানে নানান ধরনের নিয়ম নীতি ও বাধ্যবাধকতা থাকে। তাই কাউকে ব্যবসায় নামতে এবং এক্ষেত্রে সফলতা পেতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা বা সেবার প্রয়োজন পড়ে। এরূপ সেবা প্রাপ্তি যত সহজ হয় ততই নতুন নতুন উদ্যোক্তা এসে ব্যবসায় নামে। পুরনো ব্যবসায়ীরা নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যায়, এতে দেশের সামগ্রিক ব্যবসায় পরিবেশ উন্নত হয়। চীনে বেসরকারি উদ্যোক্তাদের শিল্প গঠনে সহযোগিতা করার জন্য সরকারি বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান প্রতিটা এলাকায় বা অঞ্চলে কাজ করে। এটা চীন দেশের কথা বলা হয়েছে। কেউ শিল্প করতে চাইলে পরামর্শক প্রতিষ্ঠান তার জন্য কোন ধরনের ব্যবসায় কোন এলাকায় করা উচিত হবে এসব বিষয়ে পরামর্শ দেয়। অতঃপর প্রজেক্ট প্রোফাইল তৈরি করে তা সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দিলে তারা শিল্প এলাকায় প্রয়োজনীয় পরিমাণ জমি বরাদ্দ, লাইসেন্স প্রদান ইত্যাদি কাজ করে দেয়। অতঃপর গ্যাস, পানি, বিদ্যুৎ সহ ইউটিলিটি সার্ভিসের লোকজন এসে অনেকটা উদ্যোগেই এগুলোর ব্যবস্থা করে। এছাড়া ব্যাংক ঋণ দেয়, দ্রুত সময় শিল্প তার কাজ শুরু করতে পারে। এই ব্যবস্থা চীনকে দ্রুত অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করতে সহায়তা করছে। দেখো চীন দেশ কতটা উন্নত যে এখানে কেউ যদি ব্যবসা শুরু করতে চায়, সরকার থেকেই বিভিন্ন পরামর্শ দেওয়ার মতো প্রতিষ্ঠান আছে এবং এই পরামর্শ প্রতিষ্ঠানগুলো তাদের তো পরামর্শ দেয়, তারপরে তাদেরকে প্রজেক্ট প্রোফাইল পর্যন্ত তৈরি করে দেয় এবং তারাই আবার কি করে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে জমি বরাদ্দ, লাইসেন্স প্রদান, তারপর বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করে দেয়। তাহলে দেখো যে সরকার থেকে কতটা সাহায্য পেলে একজন ব্যবসায়ী কত দ্রুত উন্নতি করতে পারে বা কত দ্রুত দাঁড়াতে পারে। চীন দেশের এত উন্নয়ন কেন সম্ভব হচ্ছে? শুধুমাত্র এই কারণেই সম্ভব হচ্ছে। সহায়ক সেবা বিভিন্ন ধরনের আছে। তো সহায়ক সেবাকে মূলত 3 ভাগে ভাগ করেছে: উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা আর হচ্ছে সংরক্ষণমূলক সেবা। উদ্দীপনামূলক সেবা হচ্ছে আসলে মূলত প্রাথমিক পর্যায়ের সেবা, যেটাকে আসলে একজন ব্যবসায়ীকে উদ্দীপ্ত করার জন্য, ব্যবসা করার জন্য যে সেবাগুলো প্রদান করা হয়, উদ্দীপ্ত করার জন্য বা তাকে হচ্ছে কাজে আগ্রহ, একটা ব্যবসায় গঠন করার জন্য তার ভিতরে আগ্রহ তৈরি করতে যে সেবা বা সহায়তা প্রদান করা হয় তাকে হচ্ছে উদ্দীপনামূলক সেবা বলা হয়। দেখো এখানে একটা বক্সের মধ্যে করে তোমাদের এই প্রকারভেদটা দিয়েছে, বক্স করে দিয়েছে যাতে তোমাদের জন্য সুবিধা হয়। উদ্দীপনামূলক সেবার ক্ষেত্রে বলেছে যে একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সেবা বলা হয়। একজন ব্যক্তি তার জ্ঞান ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কী করবে নিয়ে ভাবে, কিন্তু সেই ভাবনা সংঘবদ্ধ হতে সময় নেয়।
কি করলে কি হবে, তার বাস্তবতায় সেটা কতটা করা সম্ভব, এগুলো তার মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে এবং এক ধরনের ভয় ও সংকোচের সৃষ্টি হয়। সেই সময় তাকে ব্যবসায় গঠনে প্রয়োজনীয় তথ্য দিয়ে, সাহস দিয়ে ও করণীয় নির্দেশ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ধরনের সেবা দেওয়া হয় তাই হচ্ছে উদ্দীপনামূলক সেবা। তার মানে হচ্ছে, দেখো যে একজন উদ্যোক্তা যখন ব্যবসা করার জন্য তার ভিতরে নানা ধরনের ধারণা বা আইডিয়া মাথায় কাজ করতে থাকে, কিন্তু দেখা যায় সাহস করে ঝুঁকি নিয়ে কোনো একটা আইডিয়াকে কাজে লাগিয়ে ব্যবসায় দাঁড় করানোর মতো পরিস্থিতি হয়তো সবার ক্ষেত্রে থাকে না। একটা ভয়ভীতি কাজ করতে থাকে যে কি হয় কি হয়। তো এই সময়টাতে তোমাকে ব্যবসায় গঠনের জন্য আগ্রহী করার জন্য যে সেবা দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে উদ্দীপনামূলক সেবা। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এই উদ্দীপনামূলক সেবা দিয়ে থাকে, তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে তারা সাহায্য করে। যেমন যুব অধিদপ্তর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, এনজিও ইত্যাদি। এরপরে আসো সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবার ক্ষেত্রে বলেছে যে একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয় তাকে সমর্থনমূলক সেবা বলা হয়। মানে হচ্ছে উদ্দীপনা হচ্ছে ব্যবসাটা গঠন করার আগে যে সেবা দেওয়া হয়, মানে তোমাকে গঠন করার জন্য আগ্রহী করার সময় যে সেবা দেওয়া হয় তাকে বলা হচ্ছে উদ্দীপনামূলক সেবা। আর সমর্থনমূলক সেবা হচ্ছে ব্যবসায় গঠন করতে গিয়ে যে সেবা প্রয়োজন হয়, মানে তুমি কাজে নেমে গিয়েছো, এখন যে সেবার প্রয়োজন হবে সেটাকে বলা হচ্ছে সমর্থনমূলক সেবা। ব্যবসায় গঠন করতে চাইলেই তা করা যাবে, নতুন একজন ব্যক্তির পক্ষে অতটা সহজসাধ্য নয়। মানে যতটা বলা সহজ ততটা আসলে করা সহজ নয়। প্রথমেই তার পুঁজির প্রয়োজন পড়ে। শিল্প করতে বিভিন্ন সংস্থা থেকে লাইসেন্স নিতে হয়। ঋণ নেওয়ার জন্য প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হয়। অবকাঠামোগত সুবিধা পেতে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি কর্তৃপক্ষের সহযোগিতার প্রয়োজন পড়ে। দোকান করতে চাইলে পুঁজি ও নানাবিধ সহযোগিতার দরকার হয়, যার সমর্থনমূলক সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান সরবরাহ করে। শুধুমাত্র শুরুতেই নয়, ব্যবসায়ের বিভিন্ন পর্যায়ে এরূপ সেবার প্রয়োজন হয়ে থাকে। সমর্থনমূলক সেবাটা শুধু যে ব্যবসায় গঠন করার সময় প্রাথমিক পর্যায়ে শুধু দরকার হবে তা না, এটা ব্যবসায় চলাকালীন সময় সমর্থনমূলক সেবা অত্যন্ত দরকার। আর যেসব প্রতিষ্ঠান এই সমর্থনমূলক সেবা দিয়ে থাকে সেগুলো বাংলাদেশে সে ধরনের প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক, সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া উল্লেখ্য যে কর অবকাশ ঘোষণার ফলে নির্দিষ্ট অঞ্চলে শিল্প গড়তে উদ্যোক্তাগণ উৎসাহিত হয়, তা সমর্থনমূলক সেবার মধ্যে পড়ে। তার মানে প্রশ্ন যদি আসে এমসিকিউ যে কর অবকাশ কোন ধরনের সেবার অন্তর্ভুক্ত, কর অবকাশ আসলে সমর্থনমূলক সেবার অন্তর্ভুক্ত। কর অবকাশ মানে বোঝো? কর অবকাশ মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে সরকার করমুক্ত ঘোষণা করে। ওই অঞ্চলে দেখা যায় যে শিল্প প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক বেশি আগ্রহী হয়, কারণ যেহেতু কর দিতে যদি না হয়, সরকারকে যদি কর দিতে না হয় তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যায়। তাহলে করমুক্ত অঞ্চলে বা কর অবকাশ যেখানে ধরো হয় করমুক্ত করে দেয় অথবা এমন হতে পারে করের পরিমাণ কমিয়ে দেয়। তো এই যে কর অবকাশ দেয় নির্দিষ্ট একটা অঞ্চলে, এই কর অবকাশ দেওয়ার যে সুবিধাটা এটাও কিন্তু সমর্থনমূলক সেবার মধ্যে পড়ে। এটা সরকার দিয়ে থাকে নতুন শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে। এরপরে যেটা আছে 3 নম্বরে সংরক্ষণমূলক সেবা হচ্ছে যে একটা ব্যবসায় গঠন করার পর সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যে সেবার প্রয়োজন হয়, যে উৎসাহ উদ্দীপনার দরকার হয়, তাকে সংরক্ষণমূলক সেবা বলা হয়। মানে তুমি বলতে পারো যে ব্যবসায় পরিচালনায় উদ্যোক্তাদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার জন্য যে ধরনের সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষণমূলক সেবা বলে। একজন ব্যবসায়ী যখন সামনে এগোয় তখন তার উদ্যোগকে সুরক্ষা দিতে, তার প্রচেষ্টাকে আরও সার্থক করতে নানাবিধ সহযোগিতার প্রয়োজন পড়ে। এছাড়া ব্যবসায় ভালো করলে প্রতিষ্ঠান বা পণ্যের নাম ব্র্যান্ডিং করতে ট্রেডমার্ক নিবন্ধনের প্রয়োজন পড়ে। একজন লেখক, প্রশাসক, গায়ক ইত্যাদি সৃষ্টিধর্মী কাজে কপিরাইট আইন নিবন্ধনের প্রয়োজন হয়। স্থানীয় বণিক সভার সহযোগিতার দরকার হয়। কৃষি ফার্ম, মৎস্য ফার্ম ইত্যাদি করতে সরকারি বিভিন্ন বিভাগ বা সংস্থার সহযোগিতার প্রয়োজন পড়ে, যা সংরক্ষণমূলক সেবা হিসাবে গণ্য। রাজস্ব ছাড়, ভর্তুকি প্রদান ইত্যাদি এ ধরনের সেবা। তার মানে
কর অবকাশ সমর্থনমূলক সেবা, কিন্তু রাজস্ব ছাড়, ভর্তুকি প্রদান এগুলো হচ্ছে সংরক্ষণমূলক সেবা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে একটা ব্যবসায় যখন পরিচালনা করতে নামে, তখন সে পরিচালনা করতে করতে ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য যে সেবার দরকার হয় তাকে সংরক্ষণমূলক সেবা বলে। আহ, আহ, দেখা যায় যে ট্রেডমার্ক, কপিরাইট এগুলো করার জন্য দরকার হয়। এছাড়া বিভিন্ন ধরনের ফার্ম তৈরিতে সরকারি সহযোগিতার প্রয়োজন পড়ে। এগুলো সব সংরক্ষণমূলক সেবার অন্তর্ভুক্ত। সংরক্ষণমূলক সেবা দেয় হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ রেশম বোর্ড, প্রাণী সম্পদ অধিদপ্তর ইত্যাদি। তার মানে 3 ধরনের সেবা আমরা দেখতে পাচ্ছি: উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, আর হচ্ছে সংরক্ষণমূলক সেবা। তাহলে উদ্দীপনামূলক সেবা হচ্ছে বিভিন্ন অধিদপ্তর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর এগুলো দেয়। আর সমর্থনমূলক সেবা দেয় হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প, বিভিন্ন ব্যাংক। আর হচ্ছে সংরক্ষণমূলক সেবা দেয় হচ্ছে বিভিন্ন বিনিয়োগ বোর্ড, বিএসটিআই, পেটেন্ট ডিজাইন দপ্তর এগুলো। ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে সেবার ধরন, যে 3 ধরনের সেবার কথা বলা হয়েছে: উদ্দীপনামূলক, সমর্থনমূলক আর সংরক্ষণমূলক। তোমরা অবশ্যই হচ্ছে সংজ্ঞাগুলো কাকে বলে এটা একটু দেখবে এখান থেকে, আর হচ্ছে যে কোন ধরনের সুবিধাগুলোকে উদ্দীপনামূলক বলা হয়, কোন ধরনের সমর্থনমূলক বলা হয়, তারপরে হচ্ছে সংরক্ষণমূলক কোনগুলো, এবং কোন প্রতিষ্ঠান কী ধরনের সেবা দিয়ে থাকে, এই জিনিসগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে আসো, সহায়ক সেবা কেন গুরুত্বপূর্ণ? সহায়ক সেবা অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ উদ্দীপনা বা উৎসাহ সৃষ্টি করা যায় সহায়ক সেবার মাধ্যমে। নতুন নতুন ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে বা প্রতিষ্ঠা করতে আগ্রহী করা যায়। তারপরে হচ্ছে ব্যবসায় গঠনে সহায়তা করে বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধা, তারপরে পুঁজির সংগ্রহ, যাবতীয় সকল সুযোগ সুবিধা দেয়। তারপর একটা ব্যবসা করার জন্য যে লাইসেন্সের দরকার হয়, এগুলো হচ্ছে এই সহায়তা এর মাধ্যমে আসলে সহায়তা পাওয়া যায়। তো এটা হচ্ছে এই কারণে ব্যবসায় সহায়তা গুরুত্বপূর্ণ। স্বচ্ছন্দে ব্যবসায় পরিচালনা সহায়তা করে, মানে হচ্ছে কোনো টেনশন ছাড়া তুমি আনন্দ নিয়ে, উদ্দীপনা নিয়ে এবং স্বচ্ছন্দে কাজ করতে পারবে। এর জন্য হচ্ছে যে ব্যবসায় সহায়ক সেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বরে বলেছে ব্যবসায় উন্নয়ন সাধনে সহায়তা। ব্যবসার উন্নয়ন সাধনে সহায়তা হচ্ছে যে একটা ব্যবসায় আসলে উন্নয়ন করতে গেলে অনেক ধরনের সহায়তা প্রয়োজন হয়, অনেক ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন হয়। প্রতি পদে পদে নতুন নতুন ব্যবসায়ীরা ভোগান্তির সম্মুখীন হয়, যেমন লাইসেন্স কালেক্ট করতে গিয়ে, বিভিন্ন ইউটিলিটি সেবা জোগাড় করতে গিয়ে, ঋণ পেতে গিয়ে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয়। তাই একটা ব্যবসায় যখন ব্যবসায় একটা দেশের অর্থনীতিকে উন্নত করে, তাই ব্যবসায়ের এই সকল ভোগান্তি, একজন নতুন ব্যবসায়ী যখন এই সকল ভোগান্তিতে পড়ে, তখন স্বাভাবিকভাবে এই ভোগান্তিগুলো অন্যের উৎসাহ নষ্ট করে দেয়। তো এই কারণে হচ্ছে ব্যবসায় উন্নয়ন সাধনের ক্ষেত্রেও আসলে ব্যবসায় সহায়ক সেবা গুরুত্বপূর্ণ। তারপর দ্রুত শিল্পায়নের সামর্থ্য অর্জন, মানে একটা দেশের শিল্পায়নের ক্ষেত্রেও হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো গেল ব্যবসায়ের গুরুত্ব। এরপরে দেখো যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের, যেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বা বিসিক যাকে বলে, বিএসসিআইসি বা বিসিক। ঠিক আছে, বিসিকের বিষয়টা, বিসিকের ফুল ফর্মটা পড়বে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটা সমর্থনমূলক সেবা দেয়। স্বাধীনতা পূর্ববর্তী কাল 1957 সাল থেকে
যেই সরকারি সংস্থা এই ভূখণ্ডের বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প গড়ায় সহায়তা করতে শিল্প নগরী প্রতিষ্ঠা সহ বিভিন্ন বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে চলেছে তাকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বলে। তার মানে হচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্প গড়ার ক্ষেত্রে সাহায্য করছে এবং বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে চলছে তাকে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বলছে। বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও উন্নয়নের দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপর ন্যস্ত। বিসিকের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় শিল্প সহায়ক কেন্দ্র, শিল্পনগরী, নৈপুণ্য বিকাশ কেন্দ্র, ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নকশা কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত জেলা শহরের কাছে বিসিকের 76টি শিল্পনগরী রয়েছে। কয়টি শিল্পনগরী রয়েছে? 76টি। শিল্প প্লটের সংখ্যা হচ্ছে 10,160টি, আর 5,854টি শিল্প ইউনিটের বিপক্ষে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 4,581টি শিল্প ইউনিট উক্ত সময় উৎপাদনরত ছিল। জুন 2017 পর্যন্ত স্থাপিত শিল্প কারখানাসমূহ মোট বিনিয়োগের পরিমাণ 20,178 কোটি টাকা। কর্মরত শিল্প ইউনিটে এ সময় কর্মরত জনশক্তির সংখ্যা ছিল 5 লাখের উপরে, 5.5 লাখ এরও বেশি। বিসিক উপকূলীয় এলাকায় লবণ চাষীদের উৎপাদন কাজে সহায়তা করছে। সাভার ও কেরানীগঞ্জে 2টি চামড়া শিল্প নগরী গড়ে তোলার কাজ এগোচ্ছে। মুন্সিগঞ্জে ওষুধ শিল্প পার্ক এবং সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক গড়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে দেখো, বিসিক কিন্তু অনেকগুলো কাজ করছে। একটা হচ্ছে সাভার ও কেরানীগঞ্জে 2টি চামড়া শিল্প, মুন্সিগঞ্জে ওষুধ শিল্প এবং সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক গড়ে তুলছে। তাহলে বিসিক আসলে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এর কার্যাবলীগুলো হচ্ছে দেখো কি কি: ক্ষুদ্র কুটির শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ উৎসাহ দান করছে, শিল্পের জন্য অবকাঠামো গঠন, সংস্কার ও অবকাঠামোগত সুবিধার রক্ষণাবেক্ষণ, শিল্পোদ্যোগ উন্নয়ন, উৎপাদনশীলতা প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, নতুন নতুন প্রকল্প নির্বাচন, মূল্যায়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় বিসিক শিল্প ইউনিটের ঋণ বিতরণ, প্রতিষ্ঠিত শিল্পসমূহের কাঁচামাল ও ঋণ প্রাপ্তিতে সহায়তা দান করে, এ সকল প্রতিষ্ঠানের উৎপাদন পদ্ধতি, প্রক্রিয়া ও প্রযুক্তিগত মান উন্নয়নের সহায়তা দান, এ সকল প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের বিপণনের সহায়তা দান, ক্ষুদ্র কুটির শিল্পের রেজিস্ট্রেশন প্রদান, আর এরূপ শিল্পের ব্যবস্থাপনার ও জনশক্তির দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দান ইত্যাদি কাজ করে যাচ্ছে। তো তোমরা এখান থেকে আসলে কত সালে বিসিক প্রতিষ্ঠিত হয়েছে, বিসিকের ফুল ফর্ম স্বাধীনতা পূর্ববর্তীকাল 1957 সাল থেকে, তার মানে 1957 সাল থেকে এটার প্রতিষ্ঠা হয়েছে। তারপরে কার্যাবলীগুলো একটু দেখবে। এরপরে কয়টি শিল্প অঞ্চল নগরী রয়েছে? 76টি। তারপরে কোথায় কোথায় কি তৈরি করছে, যেমন মুন্সিগঞ্জে ওষুধ শিল্প পার্ক বিসিক তৈরি করছে, সাভার ও কেরানীগঞ্জে চামড়া শিল্প, আর সিরাজগঞ্জে হচ্ছে বিসিক শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে। এরপরে আসো বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা। বাণিজ্যিক ব্যাংক কী কী ধরনের সহায়তা প্রদান করছে? বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে দেখো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যাংক স্বল্প সুদে বা লাভে আমানত সংগ্রহ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। মানে কি কি করছে? স্বল্প সুদে আমানত সংগ্রহ করে, ঋণ দিয়ে থাকে এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করে, একে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংক আসলে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী, মানে সাধারণত স্বল্পমেয়াদী ঋণগুলোই বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। ঋণ প্রদানের জন্য বা ঋণের জন্য এই ব্যাংক আসলে বিশেষায়িত এবং এই ব্যাংকের হচ্ছে ঋণ কার্যক্রমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কি কি সহায়তা দেয়? ঋণদান দেয়, এসএমই ঋণ বিতরণ করে, ব্যাংকিং সেবা সহায়তা প্রদান করে, সচ্ছলতার সনদ প্রদান করে, প্রত্যয়পত্র খোলার সুযোগ দেয়, শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহায়তা করে। 6টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের শাখা সংখ্যা 2015 ডিসেম্বর ছিল 3690। তাহলে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। 39টি বেসরকারি দেশীয় বাণিজ্যিক ব্যাংকের মোট শাখা ছিল। তাহলে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 39টি। ঠিক আছে। তাহলে এই সময় বাংলাদেশ ব্যাংকের মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ছিল 56টি, যার মধ্যে 2টি বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট শাখা ছিল 1406টি, আর 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা ছিল 75টি। তার মানে হচ্ছে বিশাল কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের চলছে, আসলে বিশাল একটা কার্যক্রম চলছে। 6টি রাষ্ট্রীয় ব্যাংক সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 39টি, 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে, 2টি বিশেষায়িত ব্যাংক আছে। তাহলে টোটাল এই 39টি, 39 আর 6 কত? 54। 39টি আর 6টি, 39 আর 6 9 8 15, তাহলে 45টি
45, আর দুইটি বিশেষায়িত ব্যাংক হচ্ছে 47টি, টোটাল 47, আর বিদেশি ব্যাংক হচ্ছে 9টি। তাহলে 47 আর 9 56, তাহলে মোট বাণিজ্যিক ব্যাংক 56টি। এর মধ্যে ভাগ হচ্ছে 6টি সরকারি বাণিজ্যিক ব্যাংক, 39টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 2টি বিশেষায়িত ব্যাংক এবং 9টি বিদেশি ব্যাংক। ঠিক আছে, ক্লিয়ার এই তথ্যটা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউর জন্য। বাংলাদেশ ব্যাংক দেশের ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠার উন্নয়নে এসএমই লোন চালু করেছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যা সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের মাধ্যমে কার্যত বাস্তবায়িত হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ তাদের বিভিন্ন শাখা এবং প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত বা ঘোষিত এসএমই শাখার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করে। মানে বিভিন্ন ব্রাঞ্চ থাকে যেগুলো এসএমই কার্যক্রমই করে থাকে। স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ লোন চালু করছে এবং এর মাধ্যমে কি ব্যবসায়ীদেরকে লোন দিচ্ছে। এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা। এসএমই দেশে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে দাতা দেশ ও সংস্থাগুলোর সহায়তা সরকার বিশেষ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। দাতা দেশ ও সংস্থাগুলোর সহায়তায় সরকার বিশেষ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে তাই হচ্ছে এসএমই ফাউন্ডেশন নামে পরিচিত। তার মানে হচ্ছে দেশের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীকে সহযোগিতা করার জন্য সরকার একটা ফাউন্ডেশন তৈরি করেছে এবং সেই ফাউন্ডেশনে আসলে অর্থ কারা প্রদান করছে? বিদেশি দাতা সংস্থাগুলো, দাতা দেশগুলো বা সংস্থাগুলো। এসএমইস বলতে বোঝায় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস বা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠান। 2006 সালে শিল্প মন্ত্রণালয়ের আওতায় 1994 সালের কোম্পানি আইনের অধীনে অমুনাফাভাগী প্রতিষ্ঠান বা কোম্পানি হিসেবে নিবন্ধন পায়। তার মানে কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। তারপরে হচ্ছে কত সালের কোম্পানি আইন অনুযায়ী? 1994 সালের। এসএমই ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা বা প্রতিষ্ঠাতা কে? ডক্টর মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দেশের ছোট মাঝারি বাণিজ্যিক ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান কোনগুলোকে বলা হচ্ছে? কুটির শিল্পের ক্ষেত্রে 10 লক্ষ টাকার নিচে শ্রমিকের সংখ্যা 15 জনের বেশি হবে না। এদের মানে ক্ষুদ্র মাঝারি যে বলা হবে কিসের ক্যাটাগরিতে বলা হবে বা কিভাবে বলা হবে সেটাকে আসলে ভাগ করেছে। কুটির শিল্প যদি 10 লক্ষ টাকার নিচে হয় এবং 15 জনের বেশি যদি না হয়, মানে 15 জন পর্যন্ত যদি কর্মী হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা যাবে। মাইক্রো শিল্প হচ্ছে 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, আর কর্মীর সংখ্যা হচ্ছে 16 থেকে 30 জন। আর ক্ষুদ্র শিল্প হচ্ছে 75 লক্ষ থেকে অধিক, উৎপাদনের ক্ষেত্রে 75 লক্ষ অধিক থেকে 15 কোটি টাকা পর্যন্ত। আর একটা সংখ্যা হচ্ছে, কর্মীর সংখ্যা হচ্ছে 31 থেকে 120 জন। সেবা ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পেরই সেবা ক্ষেত্রে হচ্ছে 10 লক্ষ থেকে 2 কোটি টাকা, আর কর্মীর সংখ্যা হচ্ছে 16 থেকে 50 জন। তারপরে হচ্ছে মাঝারি শিল্পের ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে সেক্টরে হচ্ছে 15 কোটি থেকে 50 কোটি টাকা, আর সেবার ক্ষেত্রে হচ্ছে 2 কোটি থেকে 30 কোটি টাকা। আর কর্মীর সংখ্যা হচ্ছে মাঝারিতে উৎপাদন ক্ষেত্রে 121 থেকে 300 জন, আর সেবা ক্ষেত্রে হচ্ছে 51 থেকে 120 জন। আর বৃহদায়তন উৎপাদন শিল্পের ক্ষেত্রে 50 কোটি টাকার বেশি, আর 300 জনের বেশি যদি শ্রমিক হয়। আর সেবা ক্ষেত্রে 30 কোটি টাকার বেশি এবং 120 জনের বেশি যদি শ্রমিক হয়। তাহলে এইভাবে আসলে প্রতিষ্ঠানগুলোকে ভাগ করা হয়েছে। মানে এই ভাগে এই ক্যাটাগরিতে যেগুলো পড়বে সেগুলোকেই ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান বলা হবে। দেখো এখানে বলেছে যে শুধুমাত্র মাইক্রো ক্ষুদ্র মাঝারি শিল্পই নয়, সকল ধরনের বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানও এসএমই খাতের অন্তর্ভুক্ত। এই প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট প্রদানকারী এনজিওর ন্যায় স্থানীয় সমধর্মী ব্যবসায়ীদের নিয়ে ক্লাস্টার বা প্রতিষ্ঠান গুচ্ছ গড়ে তুলতে উৎসাহিত করে এবং সেভাবে ঋণ দেওয়ার পরামর্শ দেয়। মানে সদস্য সংখ্যা 20-এর অধিক, 20 বা এর অধিক হবে। ঠিক আছে, তাহলে কতগুলো প্রতিষ্ঠান? 20-এর বেশি প্রতিষ্ঠান নিয়ে একটা প্রতিষ্ঠান গুচ্ছ তৈরি করে বা ক্লাস্টার তৈরি করে এরা ঋণ প্রদান করে থাকে। এরূপ করা সম্ভব হলে ঋণ বিতরণ, আদায় ও ব্যবসায়ীদের এগিয়ে নেওয়া সহযোগী ঋণ বিতরণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য সহজ হয়ে থাকে। মানে হচ্ছে একই সমধর্মী ব্যবসায়ীদেরকে একসাথে একটা ক্লাস্টার করে ফেলে। তাহলে এক্ষেত্রে হচ্ছে ঋণ দেওয়ার ক্ষেত্রে, ঋণ আদায়ের ক্ষেত্রে অনেক যে ব্যাংকগুলো কাজ করে তাদের জন্য আসলে সহজ হয়ে যায়।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠানের 90%ই ক্ষুদ্র ও মাঝারি খাতের অন্তর্ভুক্ত। কত পার্সেন্ট? 90%। দেশের সমগ্র ব্যবসায় নিয়োজিত জনশক্তির 90%ই ক্ষুদ্র ও মাঝারি খাতের আওতাধীন। দেশের সমগ্র জনশক্তির 25% এই খাতের সাথে জড়িত। আর হচ্ছে এসএমই ফাউন্ডেশন করার পর এখানে ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পুনঃ অর্থায়ন করায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখানে ঋণ দিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। এতে দেশে ক্ষুদ্র মাঝারি খাত আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হবে। এসএমই খাতকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এজেন্ডা বিবেচনায় 2010 সাল থেকে প্রথমবারের মতো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহ কর্তৃক স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ভিত্তিক বছরওয়ারি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এসএমই খাত ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতাকে সংশ্লিষ্ট ব্যাংকের নতুন শাখা খোলার ক্ষেত্রে অন্যতম ইতিবাচক মাপকাঠি এবং ক্যামেলস রেটিং নির্ণয়ের একটি নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। ক্যামেলস রেটিং আসলে ঋণ প্রদানের একটা রেটিং। এটা তোমরা হচ্ছে এটা ডিটেলস সম্পর্কে যখন আরও উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যাবে তখন তোমরা জানতে পারবে। তো তোমাদের এত ডিটেলস এখানে এত সংখ্যা এত কিছু মনে রাখার দরকার নেই। তোমরা মেইনলি হচ্ছে এসএমই ফাউন্ডেশন কাকে বলে বা এসএমই ফাউন্ডেশনের ভূমিকাটা কি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোন আইনের অধীনে কে প্রতিষ্ঠা করেছে বা কাদেরকে ঋণ দিয়ে থাকে, এই ব্যাখ্যাগুলো পড়লেই যথেষ্ট। তবে এসএমইর ক্ষেত্রে আসলে ঋণ পাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকতে হয়। সবাইকেই তো আর ধাম করে ঋণ দিয়ে দিতে পারে না। ঋণের ক্ষেত্রে কিছু যোগ্যতার দরকার হয়। তাহলে সেই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যে যোগ্যতাগুলো বিবেচনা করা হয়, এসএমই লোনের পরিমাণ সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। ঋণের মেয়াদ আসলে প্রকল্পের উপর নির্ভর করে। চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর এবং মধ্যম ও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে 3 থেকে 7 বছর পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে ঋণ পরিশোধের জন্য। আর ঋণ কাদেরকে দেওয়া হবে সেটা একটা যোগ্যতার মাপকাঠি আছে। ঋণ প্রত্যাশী উদ্যোক্তার কমপক্ষে 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয়। উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। উদ্যোক্তার বয়স 18 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হয়। ঋণ প্রত্যাশীকে সুস্থ শিক্ষিত উদ্যোক্তা হিসেবে প্রতিশ্রুতিশীল হতে হয়। ঋণ খেলাপি, দেউলিয়া, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি এরূপ ঋণের আবেদন করতে পারে না। মহিলা উদ্যোক্তাদের ঋণদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় এবং 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ শুধুমাত্র ব্যক্তিগত জামানতে প্রদান করা হয়ে থাকে। মহিলাদের জন্য তার মানে অনেক সুবিধা দিচ্ছে। মহিলাদের জন্য যে এসএমই কী সুবিধা দিচ্ছে সেটার একটা তালিকা আছে এখানে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসএমই খাতে পুনঃ অর্থায়ন তহবিলের সমুদয় অর্থের ন্যূনতম 15% মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। মানে হচ্ছে তাহলে পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এসএমই ঋণের সুদহার হ্রাসকৃত রেট 10%, ব্যাংক রেট প্লাস আরও 5% নির্ধারণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তার মানে হচ্ছে সুদের হার, যে ঋণের যে সুদ সেটার হার মহিলাদের জন্য কিন্তু কম নর্মাল রেটের থেকে। আর হচ্ছে যে এসএমইর যে অর্থায়ন তহবিল সেটার 15% মহিলাদের জন্য বরাদ্দ। আর সুদের হার হচ্ছে 10% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে স্বতন্ত্র উমেন এন্টারপ্রেনার ডেডিকেটেড ডেস্ক স্থাপন ও তাতে প্রয়োজনীয় উপযুক্ত জনবল নিয়োগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মানে মহিলাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মহিলা উদ্যোক্তাদেরকে আলাদা করে ডেস্ক তৈরি করতে হবে বা সেখানে আলাদা কর্মী রাখতে হবে। ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ পুনঃ অর্থায়ন তহবিলের বিপরীতে ঋণ গ্রহীতা নারী শিল্প উদ্যোক্তা হলে ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিকানায় কমপক্ষে 51% শেয়ার মালিক নারী হলে সে সকল প্রতিষ্ঠান বা উদ্যোক্তাকে সহায়ক জামানত হিসেবে শুধুমাত্র ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা প্রদান করতে পারে। তার মানে হচ্ছে যে ঋণ গ্রহীতা যদি নারী হয়, নারী শিল্পোদ্যোক্তা হয়, অথবা যে প্রতিষ্ঠান ঋণ নিচ্ছে সেই প্রতিষ্ঠানের পরিচালক, মানে সেই প্রতিষ্ঠানের শেয়ার যদি কমপক্ষে 51% শেয়ার যদি নারীদের অর্থায়নে থাকে তাহলে তাকে 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। ক্ষুদ্র নারী উদ্যোক্তা কর্তৃক এসএমই ঋণ গ্রহণের সুবিধার্থে গ্রুপ ভিত্তিক 50,000 টাকা ও তদূর্ধ্ব ক্ষুদ্র ঋণ বিতরণের নীতিমালা প্রবর্তন করা হয়েছে। আর নারীর অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক অর্থায়ন ব্যবস্থায় অধিকতর প্রবেশগম্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখা কর্তৃক শাখার আওতাধীন এলাকায় ন্যূনতম 3 জন উদ্যোগ গ্রহণে আগ্রহী নারী কিংবা নারী উদ্যোক্তা যারা ইতিপূর্বে কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি তাদেরকে খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচিত নারী উদ্যোক্তাকে এসএমই কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে ন্যূনতম একজনকে প্রতি বছর ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে হবে। তার মানে দেখো
তোমার হচ্ছে যে কতটা সুবিধা দেওয়া হচ্ছে দেখো, সুদের হার কমিয়ে কমিয়ে দিচ্ছে, তারপরে তহবিলে 15% নারীদের জন্য বরাদ্দ, তারপর যদি 51% শেয়ারের মালিকানা নারীর থাকে তাহলে 25 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত জামানতের উপর ভিত্তি করেই ঋণ দিয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার যেসব নারীরা এখন পর্যন্ত ঋণ নেয়নি তাদেরকে খুঁজে বের করে তিনজনের একটা গ্রুপ তৈরি করে, কমপক্ষে তিনজনের একটা গ্রুপ তৈরি করে প্রতি বছর একজনকে এসএমইর প্রশিক্ষণ দিয়ে ঋণ প্রদান করা হবে। তাহলে এইগুলো হচ্ছে দেখো মহিলাদের জন্য এসএমই সহায়তা। তো মোটামুটি তোমাদের সহায়ক সেবার ক্ষেত্রে মূলত ইম্পর্ট্যান্ট যে তোমরা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু জানবে, কে কিভাবে সহায়তা দিচ্ছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠাতা, এগুলো সম্পর্কে। আর এখানে প্রচুর সংখ্যা আছে, অ্যামাউন্ট আছে, সাল আছে, সব এখানে দরকার নেই। তোমরা, আমি যে কোশ্চেনগুলো দিব, যে কোশ্চেনগুলোতে দেখবে যে কেন দরকার হয়, কিভাবে দরকার হয়, এইগুলো পড়লেই হবে। মানে এত ইনফরমেশন এখানে মুখস্থ করার কোনো কিছু নেই। জাস্ট হচ্ছে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আইডিয়া রাখবে এবং প্রতিষ্ঠানের কার্যাবলীগুলো কি কী কাজ করছে সেগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আর এমসিকিউ জ্ঞানমূলক কোশ্চেন বা অনুধাবনমূলক কোশ্চেন আমি যেগুলো দিয়েছি এগুলোই দেখা যায় ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসে। তো আজকের এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে। ভালো থেকো।